ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা মহোৎসব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি তথা গৌর পূর্ণিমা মহোৎসব পালিত হবে ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবারে। এই বছরের ৩ মার্চ মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহা মহোৎসব এবং দোল পূর্ণিমা উৎসব। এই দিন চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস ব্রত পালন করতে হবে। ফাল্গুনী পূর্ণিমার এই দিনে এই বছর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই এই বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর এবং অভিষেকের পর অনুকল্পের প্রসাদ গ্রহণ করতে হবে। তো প্রায় ৫০০ বছর পূর্বে নবদ্বীপের পবিত্র ভূমিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মিলিত স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি কলিযুগের পতিত জীবদের উদ্ধার করার জন্য হরিনাম সংকীর্তন বিতরণ করার উদ্দেশ্যে অবতীর্ণ হন। তার অসীম করুণার মাধ্যমে এবং প্রেম ও ভক্তির মাধ্যমে কলিযুগের মানুষের হৃদয়কে রূপান্তরিত করেছিলেন এবং সমগ্র বিশ্বের জন্য ভক্তির দ্বার উন্মুক্ত করেছিলেন। তো এখন আমরা আলোচনা করব যে এই গৌর পূর্ণিমা মহোৎসব আপনারা কিভাবে পালন করবেন। তো এই দিন ৩রা মার্চ মঙ্গলবারে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করবেন, হরিনাম জপ কীর্তন করবেন। অধিক পরিমাণে এই দিনে হরিনাম সংকীর্তন করবেন, অন্ততপক্ষে ১৬ মালা জপ করবেন। এই বছর চন্দ্রগ্রহণ থাকায় ৩রা মার্চ মঙ্গলবারে চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস পালন করতে হবে এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরে। এই দিন সন্ধ্যায় গৌর পূর্ণিমার মহা অভিষেক অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা সকলে সন্ধ্যাবেলায় গৌর পূর্ণিমার মহা অভিষেক অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করবেন এবং যারা অভিষেক করতে পারবেন না তারা মায়াপুর টিভিতে অভিষেক দর্শন করতে পারেন। সন্ধ্যায় অভিষেক ও চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরে সকলে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। অভিষেকের ক্ষেত্রে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক করবেন। ৩রা মার্চ সম্পূর্ণ দিন নির্জলা উপবাস ব্রত পালন করতে হবে। গ্রহণের পর একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে। এই দিন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। তো গৌর পূর্ণিমা এবং দোল পূর্ণিমার দিন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবারে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান ১.১৫৫ এবং এই গ্রহণ স্থিতিকাল হবে ৩ ঘন্টা ২৮ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের ৫৫৮ কোটি মানুষ। তো এখন আমরা জানব এই চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে। চন্দ্রগ্রহণ ৩ মার্চ ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে বিকেল ৩:২০ এবং ভারতে গ্রহণ সমাপ্তি হবে সন্ধে ৬:৪৮। বাংলাদেশের ক্ষেত্রেও এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে বাংলাদেশে বিকেল ৩:৫০ এবং গ্রহণ সমাপ্তি হবে রাত ৭:১৮। তো আপনারা যারা ভারতে থাকবেন তারা গ্রহণ সমাপ্তির পর অর্থাৎ সন্ধে ৬:৪৮ পর অভিষেক করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর যারা বাংলাদেশে আছেন তারা গ্রহণ সমাপ্তি হবে ৭:১৮। তাই বাংলাদেশের ক্ষেত্রে রাত ৭:১৮ পর অভিষেকের পর আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো এই বছর গৌর পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ বিষয়ে ইসকন জিবিসি যে নির্দেশনা প্রদান করেছেন সেটি আপনারা শ্রবণ করুন। বিগ্রহগণের সেবা নিয়মিতভাবে চলতে হবে এই দিনে। ভগবানের প্রতিদিনের সেবা যেমন আরতি, রান্না, ভোগ নিবেদন ইত্যাদি সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। বিগ্রহ দর্শন স্থানীয় লোকাচার অনুযায়ী খোলা বা বন্ধ রাখা যেতে পারে, তবে বাংলাদেশের জন্য মন্দির খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রহণের শুরু
বা শেষ যাই হোক না কেন কীর্তন এবং হরিকথা নির্বিঘ্নে চলতে পারে। সমবেত ভক্তরা গ্রহণের আগে, গ্রহণের সময় অথবা পরে কীর্তনে অংশগ্রহণ করতে পারেন এবং কথা শুনতে একত্রিত হতে পারেন। প্রসাদ বিতরণের প্রস্তুতি নিয়ে বলা হয়েছে, গ্রহণ শুরু হওয়ার আগে প্রসাদ বিতরণের জন্য ভোগ রন্ধন করে নিবেদন করা যেতে পারে। অভিষেক এবং গৌর আরতির পরে এই প্রসাদ বিতরণ করা যেতে পারে। প্রসাদ গ্রহণের আগে শুদ্ধির জন্য সমস্ত ভক্তের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দেওয়া যেতে পারে। গর্ভগৃহের দৈনন্দিন ভোগ নিবেদন সাধারণভাবেই বিগ্রহের সেবার সময়সূচি অনুসারে চলতে হবে। তো অভিষেকের প্রস্তুতি নিয়ে বলা হয়েছে, অভিষেকের প্রস্তুতি মন্দিরসমূহে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কোনো বাধা ছাড়াই চলতে পারে। প্রস্তুতি যদি গ্রহণের আগে বা গ্রহণের সময় নেওয়া হয়, তবে দ্রব্যাদির সুরক্ষার জন্য কুশ এবং তুলসী রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অভিষেক, গৌর আরতি, প্রসাদ বিতরণের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে অভিষেক করা যেতে পারে। যারা অভিষেকের প্রস্তুতিতে নিযুক্ত ছিলেন না কিন্তু অভিষেকে অংশগ্রহণ করবেন, তারা অভিষেক সেবা করার আগে স্নান করতে হবে এবং নতুন পোশাক পরতে পারেন। অভিষেকের পরে গৌর আরতি এবং তারপর অনুকল্প প্রসাদ বিতরণ করা যেতে পারে। তো এই বছরের গৌর পূর্ণিমা মহোৎসব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পালনীয় নির্দেশনাগুলো হচ্ছে, চন্দ্রগ্রহণের পূর্বে ভগবান ও ভক্তদের জন্য রান্না করে ভোগ নিবেদন সম্পন্ন করতে হবে। চন্দ্রগ্রহণের সময় মন্দির খোলা থাকবে এবং যথারীতি পাঠ কীর্তন চলবে, কিন্তু প্রসাদ গ্রহণ বা বিতরণ করা যাবে না। চন্দ্রগ্রহণের শেষে শ্রী বিগ্রহের অভিষেক আদি অনুষ্ঠিত হবে। চন্দ্রগ্রহণ শেষে স্নানাদি সমাপন করে ভগবানের রাত্রিকালীন পূজা অর্চনা, রান্না, ভোগ নিবেদন ইত্যাদি সেবা সম্পাদন করতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। এই বিষয়ে বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, স্মৃতিশাস্ত্রে নানা ভবিষ্যৎবাণী মহাপ্রভুর আবির্ভাবের আগেই প্রদত্ত হয়েছে। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং কৃষ্ণ, তাই তার আবির্ভাব তিথি পালন করাও কৃষ্ণের আবির্ভাব তিথি পালনের মতো গুরুত্বপূর্ণ। এমনকি কৃষ্ণের থেকে মহাপ্রভু অধিক কৃপালু বলে এই উৎসব পালনের কোনো বিকল্প নেই। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই গৌর পূর্ণিমা ব্রত পালন করা অবশ্যই করণীয়। তো গৌর পূর্ণিমা ব্রতের দিন কোনো রকম অশৌচ থাকলেও এই ব্রত পালন করতে হবে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, সুতেকেপি ন ভুক্তব্যম ন অশৌচন জনাধিপ জীবজ্জীবম প্রতম ইদম কর্তব্যম পুরুষ ঋষভ। অর্থাৎ জন্ম অশৌচ বা মৃত অশৌচেও বিষ্ণুব্রতে ভোজন করিবে না। হে পুরুষ শ্রেষ্ঠ, যতদিন জীবিত থাকবে ততদিন এই বিষ্ণুব্রত পালন করা কর্তব্য। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় আবির্ভূত হয়েছেন, তাই শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীর মতো গৌর পূর্ণিমা তিথিও একাদশীর মতোই পালন করতে হবে। তবে উত্তম বিধি হলো পরদিন সকাল পর্যন্ত নির্জলা ব্রত থাকা, অন্যথায় কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস ব্রত পালন করতে হবে। এরপর একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে। আর যারা একান্তই অসমর্থ, তারা একাদশীর মতোই ব্রত পালন করতে পারেন। তো যারা শিশু, বৃদ্ধ, নির্জলায় অসমর্থ, গর্ভবতী মহিলা এবং অসুস্থদের ক্ষেত্রে কি কোনো বিধান রয়েছে? তো এই বিষয়ে মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে, ফল, মূল, ক্ষীর, ঘৃত, ব্রাহ্মণের নির্দেশ, গুরুর বচন ও ঔষধ এই 8টি ব্রতনাশক নহে। অতএব শিশু, বৃদ্ধ, নির্জলায় অসমর্থ, গর্ভবতী, অসুস্থরা ফল, জল প্রভৃতি অনুকল্প প্রসাদ গ্রহণ করে উপবাস করতে পারবেন। এমনকি অসুস্থরা প্রয়োজনীয় ওষুধও সেবন করতে পারবেন। এছাড়াও ব্রহ্মবৈবর্তে বর্ণিত হয়েছে, উপবাস অসমর্থশ্চ ফল মূল জলম পিবেত। অর্থাৎ উপবাসে অসমর্থ হইলে ফল, মূল ভোজন ও জল পান করিবেন। তো এই গৌর পূর্ণিমার দিন অনুষ্ঠিত হবে দোল পূর্ণিমা। তো এই দোল পূর্ণিমার দিন বা দোল পূর্ণিমার সময় কখন আপনারা আবির খেলবেন সেই বিষয়ে বলা হয়েছে,
আবির ভগবানের শ্রীচরণে নিবেদন করে নিজেরা একে অপরের মস্তকে লাগিয়ে দেওয়ার বিধান রয়েছে, তবে আবির চরণে দেওয়া যাবে না। সকালে বা বিকালে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শ্রী শ্রী গৌরনিতাইয়ের চরণে আবির নিবেদন করা যেতে পারে। তো গৌর পূর্ণিমার পরদিন কি কোনো বিশেষ অনুষ্ঠান রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পরদিন তার পিতা শ্রীল জগন্নাথ মিশ্র মহোৎসব করেছিলেন, তাই পরদিন মহাপ্রভুর প্রিয় নানা শাকসবজি ব্যঞ্জন রান্না করে ভোগ নিবেদন করে গ্রহণ করতে হবে। আর গৌর পূর্ণিমার পরদিন যে অনুষ্ঠান পালিত হয়, এই অনুষ্ঠানটিকে জগন্নাথ মিশ্র মহোৎসব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হরে কৃষ্ণ।